স্বাগত দুপুরের মাছরাঙা সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি নাবিলা ফেরদৌস। শুরুতে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। আদালত অবমাননার দায়ে শেখ হাসিনাকে 6 মাসের কারাদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল। আশুলিয়ায় মরদেহ পোড়ানোর মামলার অভিযোগপত্র গ্রহণ। রাজনৈতিক দলের সঙ্গে ঐকমত্য কমিশনের আজও বৈঠক। জুলাইয়ের মধ্যে জাতীয় সনদ বাস্তবায়নের প্রত্যাশা কমিশনের। এবং অবশেষে কক্সবাজার সৈকতে বালিয়াড়ি কেটে তৈরি খালটি ভরাট করেছে প্রশাসন। দূষণ রোধে অস্থায়ী বাঁধ তৈরি, ফিরেছে স্বস্তি। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। আদালত অবমাননার দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে 6 মাসের কারাদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। অন্তর্বর্তী সরকারের আমলে এটি শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম সাজার রায়। দুপুরে এ সংক্রান্ত আদেশ দেওয়া হয়। 3 সদস্যের ট্রাইব্যুনালের প্রধান ছিলেন বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদার। এর আগে গত 25শে জুন এই মামলার শুনানি হয়। 227 জনকে হত্যার লাইসেন্স পেয়েছে এমন মন্তব্যের জেরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 2 জনের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করা হয়। অন্য আসামি গাইবান্ধার আওয়ামী লীগ নেতা শাকিল আকন্দ বুলবুলের 2 মাসের কারাদণ্ড হয়েছে। এদিকে জুলাই আগস্ট আন্দোলনে আশুলিয়ায় 6 জনকে হত্যার পর মরদেহ পোড়ানোর মামলার অভিযোগপত্র গ্রহণ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এতে ঢাকা 19 আসনের সাবেক এমপি সাইফুল সহ 16 জনকে অভিযুক্ত করা হয়েছে। সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ অভিযোগ দাখিল করা হয়। এর আগে গত 19শে জুন এই মামলার তদন্ত প্রতিবেদন হাতে পায় প্রসিকিউশন। এই মামলায় গ্রেফতার সাবেক পুলিশ কর্মকর্তা আব্দুল্লাহ হিল কাফি ও শহীদুল ইসলাম সহ 7 জনকে হাজির করা হয় ট্রাইব্যুনালে। গত বছরের 5ই আগস্ট সাভারের আশুলিয়ায় পুলিশের গুলিতে প্রাণ হারান 5 জন। একজন গুরুতর আহত হন। পরে 5 জনের মরদেহ এবং আহত একজনকে পুলিশ ভ্যানে তুলে পেট্রোল ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়। প্রসিকিউশন জানায় এই ঘটনায় গত 11ই সেপ্টেম্বর মানবতা বিরোধী অপরাধের অভিযোগ এনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করা হয়। দর্শক, এ নিয়ে ট্রাইব্যুনাল প্রাঙ্গণ থেকে সবশেষ পরিস্থিতি সরাসরি জানাচ্ছেন সিনিয়র রিপোর্টার মৌমিতা জান্নাত। মৌমিতা, শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলার সাজা সম্পর্কে কি বলছেন? নাবিলা, শেখ হাসিনার যে আদালত অবমাননার মামলা ছিল এবং সেটির রায়ে তার 6 মাসের কারাদণ্ড এবং তার সঙ্গে যে গাইবান্ধার যে স্থানীয় আওয়ামী লীগ নেতা শাকিল আকন্দ বুলবুল, তার 2 মাসের কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল 1। একটু জানিয়ে রাখি, জুলাই গণহত্যার পরে এই প্রথম কোনো মামলার আন্তর্জাতিক মানবতা বিরোধী অপরাধের ট্রাইব্যুনালে এই প্রথম কোনো মামলার রায় হলো। জানেন যে 5ই আগস্টের পরে শেখ হাসিনা ভারতে পালিয়ে যান এবং সেখান থেকে তিনি একের পর এক বক্তব্য দিয়ে গেছেন উস্কানিমূলক, এবং ট্রাইব্যুনাল থেকে এরই মধ্যে তার বক্তব্য সম্প্রচারের নিষেধাজ্ঞা দিয়েছেন। এবং শেষবার যেই বক্তব্যের সেখানে তিনি বলেছিলেন যে ট্রাইব্যুনালে একের পর এক যে মামলা হয়েছে, ফলে তিনি অনেকগুলো হত্যার লাইসেন্স পেয়ে গেছেন এবং এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে আসলে তার এই আদালত অবমাননার মামলা এবং সেটির রায় হলো। একটু জানিয়ে রাখি, ট্রাইব্যুনাল 2-এ আজকে আশুলিয়ায় যে 6 লাশ পোড়ানোর মর্মান্তিক ঘটনা ঘটেছিল সেই মামলার আজকে অভিযোগপত্র জমা দেওয়া হয় এবং সেই অভিযোগপত্র আমলে নিয়েছেন আদালত। এই মামলায় এরই মধ্যে আটক আছেন 8 জন। সেই 8 জনকে এই মামলায় আটক দেখিয়ে আগামী 13 জুন তাদেরকে এই পরবর্তী শুনানির দিন হাজির করতে বলা হয়েছে এবং আরও যে 8 জন পলাতক রয়েছেন সেই 8 জনকে গ্রেফতারেরও নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল 2। এই 2টি মামলায় আসলে আলোচিত 2টি মামলা আজকে ছিল এবং এই মামলা সম্পর্কে আমার কাছে এই তথ্য ছিল। নাবিলা। মৌমিতা, আপনাকে ধন্যবাদ। ট্রাইব্যুনাল প্রাঙ্গণ থেকে জানালেন সহকর্মী মৌমিতা জান্নাত। সংসদীয় আসনের সীমানা নির্ধারণ নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের 8ম দিনের আলোচনা চলছে। সকাল 11টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে শুরু হয় বৈঠকটি। সংসদীয় আসনের সীমানা নির্ধারণের পাশাপাশি আলোচনা হবে তত্ত্বাবধায়ক সরকার ও রাষ্ট্রপতির ক্ষমতা প্রদর্শন নিয়ে। আলোচনার শুরুতে কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলেছেন, মধ্য জুলাইয়ের মধ্যে জাতীয় সনদ বাস্তবায়ন করতে চায় কমিশন। এজন্য সব দলের সহযোগিতাও প্রয়োজন। বিএনপি, এনসিপি ও জামায়াত
ইসলামী সহ ৩০টি রাজনৈতিক দল এই আলোচনায় অংশ নিচ্ছে। দলীয় অবস্থান অবশ্যই সকলের আছে, তার পাশাপাশি আপনারা দলগতভাবে, জোটগতভাবে, ব্যক্তিগতভাবে গত কয়েকদিন ধরে বিভিন্ন জায়গায় আমরা চেষ্টাগুলো লক্ষ্য করেছি। কমিশনের সাথে আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক যোগাযোগ হয়েছে, যেগুলো আমাদেরকে আশাবাদী করছে। আমরা মনে করি যে এই জায়গায় আমরা পৌঁছতে পারবো, কারণ আমাদের সকলের এই আন্তরিক প্রচেষ্টাটা আছে। কক্সবাজার সমুদ্র সৈকতের কলাতলি পয়েন্টে বালিয়াড়ি কেটে তৈরি করা কৃত্রিম খালটি অবশেষে বালু ফেলে ভরাট করেছে জেলা প্রশাসন। এছাড়া হোটেল মোটেল জোনের নোংরা ও দূষিত বর্জ্য যাতে সরাসরি সাগরে না মিশতে পারে সেজন্য পাশে নির্মাণ করা হয়েছে একটি অস্থায়ী বাঁধ। এই উদ্যোগে কিছুটা স্বস্তি ফিরেছে ক্ষুদ্র ব্যবসায়ী ও পর্যটকদের মাঝে। আরও জানাচ্ছেন কক্সবাজার থেকে জেলা রিপোর্টার সুনীল বড়ুয়া। কক্সবাজার সমুদ্র সৈকতের কলাতলির ডিভাইন পয়েন্ট সৈকতের বালিয়াড়ি কেটে এখানেই তৈরি করা হয়েছিল কৃত্রিম খাল। এসকেভেটর দিয়ে ভরাট করা হয়েছে সেই খালটি। দূষিত পানি নিষ্কাশনের খালটি তৈরি করেছিল ডিভাইন ইকো রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্ট ও প্যাসিফিক বিচ ক্যাফে নামের দুটি প্রতিষ্ঠান। বিষয়টি নিয়ে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত একটি প্রতিবেদন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে দেশ জুড়ে শুরু হয় সমালোচনার ঝড়। এরপর নড়েচড়ে বসে প্রশাসন। এ কাজের সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের পাশাপাশি সৈকত রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেয় প্রশাসন। আমরা নলেজে আসা মাত্রই আমরা এই বিষয়গুলো নিয়ে ব্যবস্থা নিয়েছি, তো এইগুলি অব্যাহত থাকবে আমাদের এই কার্যক্রম। এই বিষয়টি নিয়ে আমাদের কাজ আসলে কয়েকভাবে আমরা প্ল্যান করেছি। যে সকল হোটেল বা রেস্টুরেন্ট তাদেরকে আমরা অনুরোধ করেছি, সতর্ক করেছি, এবং তারপরে যদি আমরা পাই যে কোনো হোটেল থেকে নোংরা পানি বের হচ্ছে, এরকম অভিযোগ পাওয়া মাত্রই আমরা ব্যবস্থা নেব। কৃত্রিম খালটি তৈরির ফলে দ্বিখণ্ডিত হয় সৈকত এলাকা, আর সেই খাল দিয়েই হোটেল মোটেল জোনের নোংরা বর্জ্য সরাসরি গিয়ে পড়তে থাকে সমুদ্রে। পরিবেশ নষ্টের পাশাপাশি ভোগান্তি পোহাতে হতো সৈকতে ঘুরতে আসা পর্যটকদের। খালটি ভরাট করা এবং দূষিত বর্জ্য যাতে সাগরে না মিশতে পারে সেজন্য একটি অস্থায়ী বাঁধ নির্মাণ করে দেয়া হয়। এতে স্বস্তি প্রকাশ করেন পর্যটকেরা। মাছরাঙা টেলিভিশন হিসেবে আপনারা যে থেকে রিপোর্ট করেছেন, রিপোর্টের মাধ্যমে দেশবাসী জানতে পারছে আর প্রশাসনও জানতে পারলো। আজকে এই সুন্দর পরিবেশ দেখতে পাচ্ছি আমরা, আমাদেরও ভালো লাগছে। মাছরাঙা রিপোর্টের কারণে এটা যে ভরাট করা হয়েছে, এতে আমি মনে করি যে পরিবেশটা সব ঠিক থাকবে। কে এরকম ভালো একটা সুযোগ বের করে দিয়েছে এবং এই জায়গাটা ভরাট করছে, তো ধন্যবাদ টেলিভিশনকে এবং জেলা প্রশাসনকে। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত ঘিরে গড়ে উঠেছে হাজার কোটি টাকার ব্যবসা, সরকারি বেসরকারি প্রকল্প। তারপরও সৈকতের সৌন্দর্য, পরিবেশ ও প্রতিবেশ রক্ষায় নেই কোনো সমন্বিত উদ্যোগ। অভিযোগ সুশীল সমাজ ও পরিবেশবাদীদের। এখানে যত্রতত্র ময়লা ফেলা হয়, এখানে এই যে সেটার নজরদারি নেই। আমি মনে করি বিচ ব্যবস্থাপনা কমিটি এবং সংশ্লিষ্ট স্টেক হোল্ডারদের এই বিষয়ে আরো বেশি নজরদারি বাড়ানো উচিত। এই বীজকে ব্যবহার করে বিচ ম্যানেজমেন্ট কমিটি নাম দিয়ে তারা বিভিন্ন ধরনের আর্থিক সুবিধা আদায় করতেছে, কিন্তু পক্ষান্তরে যদি এই বীজ রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে এইরকম উদাসীনতা হয় তাহলে এটা একটা জাতীয় বিপর্যয়। বিভিন্ন পয়েন্টে দিয়ে এখনো পর্যন্ত ময়লা আবর্জনা মলমূত্র সমুদ্রে যাচ্ছে। যারা এই খাল কাটায় জড়িত ছিল, দীর্ঘদিন ধরে সমুদ্র সৈকত দূষিত করেছে এবং সরাসরি মলমূত্র সমুদ্রে ফেলেছে, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা সেটা আমি জানতে চাই। যদি না নেয়, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমি দৃষ্টি আকর্ষণ করছি। সমুদ্র সৈকতের ঠিক এই জায়গাটিতে কৃত্রিম খালটি কাটা হয়েছিল, যা সম্প্রতি ভরাট করা হয়েছে। তবে সচেতন মহল ও পরিবেশবাদীরা বলছেন, পরিবেশ বিধ্বংসী এ ধরনের কর্মকাণ্ড রোধে কর্তৃপক্ষকে নজরদারি বাড়াতে হবে। পাশাপাশি সৈকতের সৌন্দর্য ও পরিবেশ প্রতিবেশ রক্ষায় সুদূর প্রসারী পরিকল্পনা ও সমন্বিত ব্যবস্থাপনা জরুরি। সুনীল বড়ুয়া, মাছরাঙা সংবাদ, কক্সবাজার। চট্টগ্রামের পটিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করাকে কেন্দ্র করে পুলিশের সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের সৃষ্ট সংঘর্ষে ১৯ জন আহত হয়েছে। পুলিশের বিচারের দাবিতে সকাল 10টা থেকে পটিয়া থানার সামনে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক অবরোধ শুরু করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতাকর্মীরা। এ সময় তারা পুলিশের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেয়। গত রাত 9টার দিকে পটিয়ায় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাকর্মীরা নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে আটক করে পটিয়া থানা
থানায় নিয়ে যায়, কিন্তু ওই নেতার বিরুদ্ধে কোনো মামলা না থাকায় তাকে গ্রেফতার করতে চায়নি পুলিশ। এ নিয়ে আন্দোলনকারী ও পুলিশের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয় ও সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ওই নেতাকে নিজেদের হেফাজতে নিয়ে নেয়। এই ঘটনায় পুলিশের 4 জন আহত হয়েছে বলে দাবি করা হয়। এর জের ধরে সকালে থানা ঘেরাও করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা। থানায় দায়িত্বপ্রাপ্ত ছিল প্রত্যেকে এই হামলার সাথে জড়িত। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, প্রত্যেকের বিরুদ্ধেই ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং আমরা তখনই এখান থেকে উঠবো যখন আমরা নিশ্চিত হব যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দেশের এসএমই খাতের মূল সমস্যা অর্থায়ন, যা সমাধানে এ খাতের বরাদ্দ বাড়ানোর পরিকল্পনা করছে সরকার। এসএমই ফাউন্ডেশনের মিডিয়া অ্যাওয়ার্ড অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। বলেন, বড় ব্যবসায়ীদের সহজে ঋণ দিলেও এসএমইর ক্ষেত্রে বেশি যাচাই বাছাই করে ব্যাংকগুলো, যেখানে এসএমই উদ্যোক্তাদের মধ্যে ঋণ খেলাপি নেই বললেই চলে। উপদেষ্টা বলেন, এসএমই ফাউন্ডেশনকে আরও সক্রিয় হতে হবে, আর্থিক ব্যবস্থাপনার বিষয়টা প্রাধান্য দিতে হবে, উদ্যোক্তাদের প্রযুক্তিগত দক্ষতা বাড়াতে প্রশিক্ষণের উপর জোর দেওয়ার পরামর্শ দেন তিনি। সম্প্রতি এনবিআর এর আন্দোলনের কারণে আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে বলে মন্তব্য করেন অর্থ উপদেষ্টা। জানান, এই ঘটনায় আইএমএফ এর প্রশ্নের মুখেও পড়তে হয়েছে। মেজর প্রবলেম এবং ব্যাংকাররা বেশিরভাগই সেই কনভেনশনাল ব্যাংকার, তারা বিরাট একটা অঙ্কের টাকা নিয়ে শেয়ারের পাশে বলবে, একজনকে 10 কোটি টাকা দিয়ে দিল, ব্যাস আদায় হলো আর না হলো ওদের তার পারফরমেন্স ভালো হলো। কিন্তু এসিবির ব্যাপারে বেশি করে সুপারভাইজ করতে হয়, অনেক কাগজপত্র দেখতে হয়, এই সমস্ত কঠিন যাবে তারা যেতে না, যেটা মোটেও ঠিক না। ব্যাংকারদের ওরিয়েন্টেশন এগুলো এবং পলিসি মেকারদের ওরিয়েন্টেশন এগুলো চেঞ্জ করতে হবে। বারবার চুক্তি করার পরও আমলাতান্ত্রিক জটিলতা, সমন্বয়হীনতা ও দক্ষ কর্মী তৈরি করতে না পারার কারণে জাপানের প্রত্যাশা অনুযায়ী কর্মী পাঠানো যাচ্ছে না, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। সকালে রাজধানীতে এ নিয়ে সেমিনারে প্রবাসী কল্যাণ উপদেষ্টা জানান, জাপানে আগামী 5 বছরে অন্তত 1 লাখ বাংলাদেশি কর্মী কাজ পাওয়ার সুযোগ রয়েছে। এজন্য দেশটিতে কর্মী পাঠাতে আলাদা সেল করা হয়েছে। তিনি বলেন, সরকারি কাজে বেশিরভাগ প্রক্রিয়া বিলম্ব করা হয় দুর্নীতি ও প্রত্যেকটি সরকারি অফিসে প্রয়োজনের চেয়ে বেশি কর্মী নিয়োগ দেওয়ার জন্য। বিগত সরকারের অনিয়ম ও দুর্নীতির কারণে মালয়েশিয়ায় পুনরায় কর্মী পাঠানো শুরু করতে বিলম্ব হচ্ছে। দেশটিতে কর্মী পাঠাতে স্বচ্ছতা আনতে বিদ্যমান চুক্তি সংশোধন করার চেষ্টা করা হচ্ছে। শেখ হাসিনা গভর্নমেন্টের আমলে ওনারা কেন রাজি হয়েছে এটা তো আপনারা বুঝতেই পারছেন, এবং এটা একটা ব্যাপক দুর্নীতির সুযোগ করেছিল। এখন ওনারা যে এমওইউটা স্বাক্ষর করে গেছে, এমওইউ মানে চুক্তি, এই চুক্তি আমাদের উপর একটা আপনার বোঝার মতো হয়ে দাঁড়িয়েছে। আমরা এটাকে পরিবর্তন করার চেষ্টা করছি। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য ফ্যাসিবাদের পতন ঘটানো হলেও এখনও জনগণ ভোট দেওয়ার সুযোগ পাচ্ছে না। সেক্ষেত্রে নির্বাচনই পারে জনগণের শাসন নিশ্চিত করতে, এমন মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। সকালে ময়মনসিংহ দক্ষিণ জেলা নেতৃবৃন্দকে সাথে নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন। নজরুল ইসলাম খান বলেন, জনগণই জানে কারা স্বৈরাচার আর কারা গণতন্ত্রের জন্য আপোষহীন। দলের নেতাকর্মীদের কোনো রকমের অনাচার বা দুর্নীতি সহ্য করা হবে না। এসব অনিয়মে কেউ জড়িত হলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও উল্লেখ করেন নজরুল ইসলাম খান। আমরা ফ্যাসিবাদের পতন ঘটালাম, সেই লক্ষ্য এখনো অর্জিত হয় নাই। এখনো বাংলাদেশের জনগণ তাদের ভোটের অধিকার প্রয়োগের মাধ্যমে তাদের নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করতে পারে না। শহীদদের আকাঙ্ক্ষা পূরণের লক্ষ্যে, আধুনিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে জনগণের শাসন কায়েম, আর সেটা শুধুই ভোটের মাধ্যমে সম্ভব। 1968 সালে বাণিজ্যিক উৎপাদন শুরু করে প্রতিষ্ঠার 57 বছরের ইতিহাসে 2024-25 অর্থ বছরের সর্বোচ্চ পরিমাণ ক্রুড অয়েল পরিশোধন করে রেকর্ড গড়েছে ইস্টার্ন রিফাইনারি। এবার সক্ষমতার চেয়ে 35,000 টন বেশি পরিশোধন করেছে তারা। রবিউল টিপুর ক্যামেরায় নাজমুল সাদিকের রিপোর্ট। দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত জ্বালানি তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেড, ইআরএল।
আমদানিকৃত ক্রুড অয়েল পরিশোধন করে এলপিজি, পেট্রোল, অকটেন, কেরোসিন, ডিজেল ও ফার্নেস অয়েল সহ মোট 14 ধরনের পেট্রোলিয়াম পণ্য উৎপাদন করে প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠার 57 বছরে প্রথমবারের মতো বাৎসরিক পরিশোধন সক্ষমতা অতিক্রম করেছে এটি। সক্ষমতা 15 লাখ টন হলেও সদ্য সমাপ্ত 2024-25 অর্থ বছরে 15,35,000 টন ক্রুড অয়েল পরিশোধন হয়েছে, যা নতুন রেকর্ড। মেশিন জরাজীর্ণ, সেই মেশিনে যেখানে আমরা হায়েস্ট তুলতে পেরেছি 57 বছরে 15 লক্ষ টন, সেখানে এই বছরে 15,35,000 মেট্রিক টন ক্রুড অয়েল আমরা পরিশোধন করতে পেরেছি। এটা একটা বিশাল অ্যাচিভমেন্ট। পরিকল্পনা সাজিয়ে তেল সরবরাহ নিরবিচ্ছিন্ন রাখা ও চাপহীন কাজ করতে পারার কারণেই এই অর্জন বলছে কর্তৃপক্ষ। যারা ক্রুড যে প্ল্যান করে, ধরেন এই যে এই অর্থ বছর শুরু হয়ে গেল, আমাদের যে এই অর্থ বছর যে ক্রুডটা আসবে এটি যে ধারাবাহিকভাবে সুন্দরভাবে ঠিকমতো আনা, এটা হচ্ছে প্রথম শর্ত আমাদের প্রসেস। আমি যদি ক্রুড না থাকি আমি কিন্তু 15 লক্ষ টন আমি এটা প্রসেস করতেই পারবো না। তো এই বিষয়টা আমাদের সাপ্লাই চ্যানেল বা যেটা এটা সুচারুভাবে কাজ করেছে, কোনো গ্যাপ হয়নি। যখন বিভিন্ন ধরনের চাপ থাকে না, মানুষ মুক্তভাবে কাজ করতে পারে, স্বেচ্ছাপ্রণোদিত হয়ে কাজ করতে পারে, কোঅর্ডিনেটেড ওয়েতে কাজ করতে পারে, তখন অনেক কিছুই সম্ভব হয়ে যায়। জ্বালানি তেল পরিশোধনের সক্ষমতা আরও বাড়াতে নতুন ইউনিট দ্রুত চালু করা হবে জানিয়েছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান। তখন পরিশোধন সক্ষমতা হবে 45 লাখ টন। ইআরএল এর রিকোয়ারমেন্ট, আমি 10 মাস এই কোম্পানির সাথে জড়িত আছি। প্রথম দিন থেকে আমরা চেষ্টা করে যাচ্ছি এবং তার একাংশের কাজ খুব অনতিবিলম্বেই শুরু হয়ে যাবে। আমাদের নকশা, ডিজাইন সব কমপ্লিট। এখন খালি টাকা পয়সাটার একটু ব্যবস্থা করা এবং এর জন্য ডিপিপি সহ যা করা সেগুলো করা হচ্ছে। একই সাথে মহেশখালীতে পরিশোধনাগার নির্মাণের পরিকল্পনাও আছে কর্তৃপক্ষের। নাজমুল সাদিকি, মাছরাঙ্গা সংবাদ, চট্টগ্রাম। মরদেহ উদ্ধার হয়েছে পাকুন্দিয়া ও ময়মনসিংহের পাগলায় মধ্যবর্তী স্থানে। ব্রহ্মপুত্র নদ থেকে তাদের মরদেহ উদ্ধার করেন স্বজনরা। এ নিয়ে 3 জনের মরদেহ উদ্ধার করা হলো। পাকুন্দিয়ার চরফরাদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান জানান, ভোরে নিহতের স্বজনরা নৌকা নিয়ে ব্রহ্মপুত্র নদ নিখোঁজদের খুঁজতে বের হলে আবির ও জুবাইদের মরদেহ ভাসতে দেখেন। ঘটনাস্থলের প্রায় 2 কিলোমিটার দূর থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। দুজনে মাদ্রাসা দাখিল শিক্ষার্থী। গতকাল সকালে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চর আলগি এলাকা থেকে 9 শিক্ষার্থী ব্রহ্মপুত্র নদ পাড়ি দিয়ে ছোট নৌকা করে মাদ্রাসায় যাওয়ার সময় ময়মনসিংহে দত্তের বাজার এলাকায় ডুবে যায় নৌকাটি। 6 জন সাঁতরে তীরে উঠলেও ডুবে যায় 3 শিক্ষার্থী। দেশের বিভিন্ন স্থানে গেল 24 ঘন্টায় নতুন করে অনেকে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। বরগুনায় এই সময়ে ডেঙ্গুতে 2 জনের মৃত্যু হয়েছে। নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন 71 জন। বর্তমানে বরগুনায় 250 শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি আছেন 186 জন। তবে রি-এজেন্ট সংকটের কারণে হাসপাতালে বন্ধ রয়েছে ডেঙ্গু পরীক্ষা। চট্টগ্রামে নতুন করে আরও 8 জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। যশোরে গত 24 ঘন্টায় ডেঙ্গু শনাক্ত হয়েছে 7 জনের। বিভিন্ন হাসপাতালে বর্তমানে ভর্তি আছেন 17 জন। এছাড়া মানিকগঞ্জে আজ 24 জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। হাসপাতালে ভর্তি হয়েছে আরও 2 জন। আন্তর্জাতিক গাজায় 60 দিনের যুদ্ধবিরতি চূড়ান্ত করার জন্য প্রয়োজনীয় শর্তাবলী ইসরায়েল মেনে নিয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, প্রস্তাবিত চুক্তি কার্যকর থাকার সময় যুদ্ধ বন্ধে সংশ্লিষ্ট সব পক্ষ কাজ করবে। তবে চুক্তির শর্তের বিষয়ে ট্রাম্প বিস্তারিত জানাননি। ট্রাম্প আরও বলেন, চুক্তির ব্যাপারে কাতার ও মিশর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এদিকে গেল 24 ঘন্টায় ইসরায়েলি বিমান হামলায় 109 জন প্যালেস্টাইনি নিহত হয়েছেন। এদের মধ্যে 48 জন গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের ত্রাণ কেন্দ্রের কাছে নিহত হন। দুপুরের সংবাদ শেষ করছি। যাওয়ার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। আদালত অবমাননার দায়ে শেখ হাসিনাকে 6 মাসের কারাদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল। আশুলিয়ায় মরদেহ পোড়ানোর মামলার অভিযোগপত্র গ্রহণ। রাজনৈতিক দলের সঙ্গে ঐকমত্য কমিশনের আজও বৈঠক। জুলাইয়ের মধ্যে জাতীয় সনদ বাস্তবায়নের প্রত্যাশা কমিশনের। এবং অবশেষে কক্সবাজার সৈকতে বালিয়াড়ি কেটে তৈরি খালটি ভরাট করেছে প্রশাসন। দূষণ রোধে অস্থায়ী বাঁধ তৈরি, ফিরেছে স্বস্তি। এ ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন ও অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল।